আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা শনিবার উত্তর ইসরায়েলের দুটি ভবনে হামলা চালিয়েছে। মেতুল্লাহ ইহুদি বসতি এলাকার ওই ভবন দুটি ইসরায়েলের সামরিক বাহিনী ব্যবহার করত। সংগঠনটি জানিয়েছে দক্ষিণ লেবাননের গ্রাম ও শহরগুলোতে বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। একই দিন ইসরায়েলের হানিতা সামরিক স্থাপনায় বেশ কিছু নজরদারি সামগ্রী ধ্বংস করার কথাও জানিয়েছে হিজবুল্লাহ। লেবানিজ কাফর চুবা পার্বত্য এলাকায় ইসরায়েলি বাহিনীর রুয়াইসাত আল আলম সামরিক ঘাঁটিতে কামানের গোলা ছুড়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। ঘাঁটির পাশে সেনাদের একটি সমাবেশ স্থল লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। এছাড়া এভেন মানাচেম নামে একটি ইসরায়েলি বসতি লক্ষ্য করে হামলা হয়েছে। ধারাবাহিক এই হামলার অংশ হিসেবে এদিন প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সেনাদের রাহেব সামরিক ঘাঁটির নজরদারির সামগ্রী লক্ষ্য করে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে ফিলিস্তিনি জনগণ ও গাজার প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থনের অংশ হিসেবে তাদের এই অভিযান চলছে। এদিকে হিজবুল্লাহকে যুদ্ধবিরতিতে রাজি করাতে লেবাননের সরকারের উপর চাপ প্রয়োগের জন্য ফ্রান্সকে অনুরোধ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্যালেসের একটি ঘনিষ্ঠ সূত্র আল মায়াদিনকে জানিয়েছে ইসরায়েলের উত্তর সীমান্তে যুদ্ধবিরতির উদ্যোগ আবার শুরু করতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর প্রতি অনুরোধ জানিয়েছেন নেতানিয়াহু। কয়েক মাস আগে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির একটি উদ্যোগ নিয়েছিল ফ্রান্স, কিন্তু সেই উদ্যোগ সফল হয়নি। ফরাসি সূত্র জানিয়েছে প্যারিসের এই উদ্যোগের প্রতি সমর্থন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। সম্প্রতি এলিসি প্যালেসে লেবাননের কেয়ারটেকার প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ও মিলিটারি কমান্ডার জেনারেল জোসেফ ওউর্নের সাথে বৈঠক করেছেন ইমানুয়েল ম্যাক্রো। বৈঠকেও হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধবিরতির বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই উত্তর সীমান্তে ইসরায়েলের উপর হামলা করে চলেছে হিজবুল্লাহ, যার ফলে ইসরায়েলকে তার উত্তর সীমান্তেও বিশাল সংখ্যক সেনা মোতায়েন করতে হয়েছে। ওই অঞ্চলের অনেক শহরের বাসিন্দাও গত 6 মাস ধরে বাড়ি ছাড়া হয়েছেন। ফিলিস্তিনিদের উপর যে অবিচার চলছে সে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের সব কূটনৈতিক চেষ্টা অব্যাহত রাখবে তুরস্ক। ইস্তানবুল সফররত হামাসের প্রতিনিধি দলের সাথে বৈঠকে এমন আশ্বাস দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান। আনাদুলু বার্তা সংস্থার বরাত দিয়ে আল মায়াদিনের খবরে বলা হয়েছে সপ্তাহের শেষে তুরস্ক সফরে যাওয়া হামাসের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন তুর্কি প্রেসিডেন্ট। হামাস প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন প্রতিরোধ আন্দোলনটির রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। এবারের যুদ্ধ শুরু হওয়ার পর এটি তার প্রথম তুরস্ক সফর। ইস্তানবুলের দোলমা বাচে প্রাসাদে 2.5 ঘণ্টা ব্যাপী বৈঠকে সমসাময়িক যুদ্ধ পরিস্থিতি, গাজার বাসিন্দাদের ভোগান্তি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে দুই নেতার মাঝে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে প্রেসিডেন্ট এরদোয়ান জানান তার সরকার সাম্প্রতিক সময়ে ইসরায়েলের উপর অনেকগুলো বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। রয়টার্সের খবরে বলা হয়েছে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর করা ও মানবিক ত্রাণ কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে ইস্তানবুলের বৈঠকে। গাজার বাসিন্দাদের দুর্ভোগ লাঘব করতে তুরস্ক অঞ্চলটিতে তার মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করবে বলে হামাস প্রধানকে আশ্বস্ত করেন এরদোয়ান। ফিলিস্তিনিদের ঐক্যের প্রতি গুরুত্ব আরোপ করে এ সময় এরদোয়ান বলেন ইসরায়েলের প্রতি সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া দেখানো এবং সম্ভাব্য বিজয়ের পথ শুধুমাত্র ঐক্য ও অখণ্ডতার মাধ্যমে অর্জিত হতে পারে। তিনি বলেন ফিলিস্তিনিদের প্রতি যে অবিচার চলছে তার ফল একদিন ইসরায়েলকে অবশ্যই ভোগ করতে হবে। ন্যাটো সদস্য হলেও তুরস্ক শুরু থেকে গাজা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ করে আসছে। প্রেসিডেন্ট এরদোয়ান নিজে একাধিকবার ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়েছেন। ইরানের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল, তবে তেল আবিবের পাঠানো অস্ত্রকে ইরানি বাচ্চাদের খেলনা বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। শনিবার এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন এটি ছিল 2টি বা 3টি কোয়াডকপ্টারের ফ্লাইট, যা আমাদের বাচ্চারা ইরানে যে খেলনা ব্যবহার করে তার মতো। আবদুল্লাহিয়ান জানান যতক্ষণ না ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েলি শাসকের পক্ষ থেকে কোনো নতুন দুঃসাহসিক কাজ না হয় ততক্ষণ তাদের কোনো প্রতিক্রিয়া হবে না।
কিন্তু ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল আবার কোনো পদক্ষেপ নিলে তেহরান তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালাবে। গত শুক্রবার স্থানীয় সময় ভোর 4টার দিকে ইরানের ইসফাহান শহরের কাছে হামলা চালায় ইসরায়েল। এ ঘটনার কয়েক ঘণ্টা পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইসরায়েলের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই, তবে তাদের পারমাণবিক স্থাপনা ক্ষতির মুখে পড়লে তার চরম মূল্য দিতে হবে তেল আবিবকে। এর আগে গত 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। সেই হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে গত 13 এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে ইরানের রেভলিউশনারি গার্ড কোর। এ হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার হুমকি দিয়েছিল ইসরায়েল। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কাছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও কনফারেন্সে তিনি ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীদের উদ্দেশ্যে বলেন, রাশিয়ার হামলা ঠেকাতেই ইউক্রেনের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা ঠেকাতে এই মুহূর্তে ইউক্রেনের অন্তত 7টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন জানিয়ে ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেন ও ন্যাটো পরস্পরের মিত্র কিনা প্যাট্রিয়ট পাওয়া না পাওয়াই তা নির্ধারণ করে দেবে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, পুতিনকে অবশ্যই থামাতে হবে, তাহলে আকাশ সীমা আবার নিরাপদ হবে। আর এটি পুরোপুরি ন্যাটোর ব্যাপার, তারা ঠিক করবে আমরা তাদের বন্ধু কিনা। প্যাট্রিয়ট হলো যুক্তরাষ্ট্রের তৈরি ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। প্রাথমিকভাবে অনেক উঁচুতে থাকা উড়োজাহাজ প্রতিহত করতে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করা হয়েছিল। গত শতকের 80-র দশকে কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলার বিষয়কে প্রাধান্য দিয়ে এই ব্যবস্থার আধুনিকায়ন করা হয়। প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকের ব্যবহৃত রুশ স্কাড ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে এই ব্যবস্থা ব্যবহার করা হয়। সেটাই ছিল প্রথম কোনো যুদ্ধক্ষেত্রে এই ব্যবস্থার ব্যবহার। জেলেনস্কি ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীদের উদ্দেশ্যে বলেন, ন্যাটো জোটের দেশগুলো বিপর্যস্ত ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দিতে ইচ্ছুক কিনা তার উপর বিচার করে প্রকৃত মিত্রকে তা নির্ধারণ করা হবে। জেলেনস্কির মতে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে দেয়া পশ্চিমা সহায়তা অত্যন্ত সীমিত। এ সময় ইসরায়েলকে পশ্চিমা দেশগুলোর অব্যাহত সহায়তার বিষয়টি উল্লেখ করেন তিনি। যুদ্ধাস্ত্র সরবরাহের বিষয়ে ন্যাটোর নিষ্ক্রিয়তার সমালোচনা করে জেলেনস্কি বলেন, আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য এবছর আর অপেক্ষা করতে পারছি না। ভারতের নির্বাচনী ইতিহাসে এমন ঘটনা ঘটল যা অতীতে কখনো শোনা যায়নি। লোকসভার প্রথম ধাপের ভোটে পূর্ব নাগাল্যান্ডের 6 জেলায় 4,632,000 ভোটারের মধ্যে কেউ ভোট দেননি। নির্বাচন কমিশনের এক কর্মকর্তা অবশ্য দাবি করেন, 2-1 ভোট দিয়ে থাকতে পারেন, কিন্তু শতাংশের হিসেবে তা শূন্য। বলা যায়, ওই 6 জেলায় আনুষ্ঠানিকভাবে 0% মানুষ ভোট দিয়েছেন অথবা কেউই ভোট দেয়নি। যে সংগঠনের ডাকে ভোট বর্জন কর্মসূচি নেওয়া হয়েছিল এবং তা সফলভাবে শুক্রবার ভোটের দিন পালন করা হয়েছে, সেই সংগঠনের নাম স্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন বা ইএনপিও। ইএনপিওর ডাকা কর্মসূচিকে সমর্থন জানিয়েছিল 6 জেলার একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। নির্বাচন কমিশন জানিয়েছে, ওই অঞ্চলে ভোট নেওয়ার প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা 9 ঘণ্টা বুথে অপেক্ষা করেন, কিন্তু কোনো স্থানীয় মানুষ ভোট দিতে আসেননি। নাগাল্যান্ডের বিধানসভায় যে সরকার রয়েছে, কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সেই সরকারের প্রধান শরিক দল। বর্জনের ডাক দেয়া ইএনপিও 1 দশকের বেশি সময় ধরে নাগাল্যান্ডের 6 অনুন্নত পূর্বাঞ্চলীয় জেলা নিয়ে একটি ভিন্ন প্রশাসনিক অঞ্চল ফ্রন্টিয়ার নাগাল্যান্ড টেরিটরি গঠনের চেষ্টা চালিয়ে আসছে। এর অর্থ একটি ভিন্ন রাজ্য। এর আগে নাগাল্যান্ডের স্বাধীনতাকামীদের সাথে চুক্তি করে ভারত সরকার, কিন্তু সেই চুক্তি বাস্তবায়িত হয়নি। নাগাল্যান্ডের জন্য আলাদা সংবিধান ও পতাকার দাবি করেছে এসব সংগঠন। এই দাবির প্রতি সমর্থন জানাতে এই 6 জেলার সাধারণ মানুষ ভোট বর্জন করে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।